এবার আমরা আলোচনা করব কোষচক্র। কোষচক্র কথাটার অর্থ হচ্ছে একটা কোষ যখন জন্মালো নতুন, সেই কোষটাও আবার বিভাজন হবে, মানে সেটা থেকে আবার দুটো কোষ হবে। আমাদের দেহের জনন কোষ বা দেহকোষ সবার ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। জনন কোষের ক্ষেত্রে বলতে স্পার্মের ক্ষেত্রে ঘটে না, মানে জনন মাতৃকোষে এই ঘটনাটা ঘটে। কিছু বিশেষ কোষ বাদ দিয়ে, যেমন আমরা জানি নিউরন বা এই ধরনের কিছু কোষ বা লিভারের কিছু সেল প্রয়োজন মতো হয়তো হয়, এরকম কিছু কোষ বাদ দিয়ে যারা স্বাভাবিকভাবে বিভাজন করে না বিভিন্ন কারণে, সেইগুলো বাদ দিয়ে আমাদের দেহের সমস্ত কোষই বিভাজিত হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের দেহে প্রত্যেক দিনই কিছু কোষের মৃত্যু ঘটে, আবার সেখানে নতুন কোষ জন্মায়, এবং এইভাবেই চলে। এই যে আমাদের চামড়া, এই আমাদের চামড়ায় প্রত্যেক দিন এই চামড়ার উপর থেকে অনেক কোষ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে কি সেই জায়গাটা ফাঁকা থাকে তা নয়, আবার সেখানে নতুন কোষ অলরেডি হয়ে গেছে, তার ফলে ওই জায়গায় পুরনো কোষগুলো নষ্ট হয়ে যায়। ঠিক যেভাবে সাপের খোলস ছাড়ে, নিশ্চয়ই শুনেছ, তো সাপের খোলস যখন ছাড়ে, খোলসটা কি সাপের একটা আবরণ, সেই আবরণটা পুরনো, সাপের আকৃতি বড় হয়ে গেছে, তার ফলে তার একটা নতুন আবরণ তৈরি হয়ে গেছে, তো ওই পুরনো আবরণটা চলে গেল। আবার নতুন করে যখন আকৃতি বৃদ্ধি হবে, তখন ওর ওই পুরনো আবরণটা নষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা ও ছেড়ে ফেলবে, আবার নতুন তার জায়গায় একটা নিচে তৈরি হয়ে যাবে। তো পৃথিবীতে এইভাবেই প্রত্যেকটা কোষের ক্ষেত্রেও ঘটে। কিছু কোষ নষ্ট হয়ে যায় সারা জীবনের জন্য, আবার যে কোষগুলো নতুন তৈরি হয় তারা আবার বিভাজিত করে নতুন কোষ তৈরি করে। তো একটা কোষ যখন প্রথম তৈরি হলো, একটা কোষ যখন নতুন প্রথম তৈরি হলো, সেটা ধরো এই আকৃতিতে আছে, আঁকাটা ভুল হচ্ছে, এটাকে আমরা বলছি অপত্য কোষ। অপত্য মানে যে উৎপন্ন হয়েছে। এই অপত্য কোষ কোথা থেকে উৎপন্ন হলো আমি বলছি না এই মুহূর্তে, অবশ্যই এর আগে এরকম কিছু সেল ছিল, সেখান থেকে তৈরি হয়েছে। আমরা দেখব এই অপত্য কোষ কীভাবে বিভাজন করে নতুন দুটো কোষ তৈরি করে। এই অপত্য কোষ বিভাজিত হয়ে কীভাবে নতুন দুটো কোষ তৈরি করে। আমরা এবার মাইটোসিসে এগোবো। তাহলে অপত্য কোষ যেটা তৈরি হয়েছে সেটার আকৃতি দেখো এইরকম, আমি বোঝার জন্য এঁকেছি। এটা হচ্ছে কোষটার নিউক্লিয়াস, আর এই বাকি এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। উদাহরণ হিসেবে আমি ধরো বলছি এই অপত্য কোষটা তৈরি হয়েছে, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি সকাল 8টায়। এই কোষটা যেটা 8টায় তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে, এই কোষটাও বিভাজিত হবে, কিন্তু সঙ্গে সঙ্গে হবে না। তাহলে 8টায় উৎপন্ন হওয়ার পর কোষটা যখন বিভাজন হওয়ার সিগন্যাল পাবে, তার আগে আস্তে আস্তে কোষটা আকৃতিতে বড় হবে। লক্ষ্য করে দেখো, একটু আকৃতিতে বাড়লো, এবং এই আকৃতিতে বাড়ার সঙ্গে সঙ্গে যখন এর সাইটোপ্লাজম এইভাবে বাড়তে থাকলো, তারপরে তার মধ্যে আস্তে আস্তে এই নিউক্লিয়াসের ভেতরেও কিছু পরিবর্তন আসতে থাকবে। তার দেহের যে অঙ্গাণুগুলো আছে কোষের মধ্যে, মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোজোম থাকে, গলগি বডি থাকে, আমি অ্যানিমাল সেলের কথা বলছি, সেন্ট্রোজোম থাকে, সেগুলোরও পরিমাণ আস্তে আস্তে চেঞ্জ হবে, অর্থাৎ বাড়বে। এবং এই সমস্তগুলো হওয়ার পর আলটিমেটলি কোষটা এই রকম বড় আকৃতি হয়ে যাবে। দেখো, এইটা ছিল অপত্য কোষ, আর এইটা হলো সেই কোষটা ধরো ঘন্টা 12 পরে, মানে ধরো সন্ধ্যে 8টা। এই যে এর মধ্যে এত পরিবর্তন হয়ে এই রকম আকৃতি হলো, এই পুরো ফেজটা হচ্ছে ইন্টারফেজ। আমি আবার একটা ইন্টারফেসের ছবি দেখাবো,
বাট আমি যেটা বলছি আশা করি বোঝা গেছে। অর্থাৎ কোষটা উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা অপত্য কোষ বলছি, তারপর তার মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়েছে, অঙ্গাণু বেড়েছে, আকৃতি বেড়েছে এবং নিউক্লিয়াসের পরিবর্তন এসছে। কীরকম পরিবর্তন আসে? নিউক্লিয়াসের ডিএনএর পরিমাণ ডাবল হয়। তো এইগুলি আমি আবার বলবো। আমি যেটা বলতে চাইছি সেটা হলো আস্তে আস্তে কোষের মধ্যে এই যে পর্যায়ক্রমিক পরিবর্তন এবং সময়ের সঙ্গে সঙ্গে, আমি সকাল 8টায় এটা উৎপন্ন হয়েছে বলেছি, এখন ধরো রাত 8টা বাজে, 12 ঘন্টা অলমোস্ট, সেখানে এর মধ্যে এইরকম পরিবর্তন হয়েছে। আরও বেশি সময় লাগে, আমি টাইমটা একটু কমই বলেছি, এটা আরও বেশি সময়ই লাগে, প্রায় অলমোস্ট শুধু ইন্টারফেসটাই হতে 20 ঘন্টার মতো টাইম লেগে যায়। তো এই ফেজটার মধ্যে এই যে পরিবর্তনটা যে দশায় ঘটে তাকে বলে ইন্টারফেজ। আমরা ইন্টারফেসটাকে আমরা পরপর 3টে ভাগে ভাগ করতে পারি। পরপর মানে প্রথমে G1 আসবে, তারপরে আসবে S, তারপরে G2। এটা একদম এইরকম মেনটেনই হবে, সিরিয়ালি মেনটেন হবে। মানে আমরা G1 আমার মনে আছে কিন্তু আমি প্রথমে S লিখবো, এরকম কখনোই হবে না। অর্থাৎ প্রথমে হবে G1, যার ফুল ফর্ম হচ্ছে গ্রোথ 1 বা গ্যাপ 1, দুটোই বলা যায়। এস এর পুরো কথা হচ্ছে সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষ। আর G2 এর পুরো কথা হচ্ছে গ্রোথ 2 বা গ্যাপ 2। আমি এইগুলোই আবার আঁকছি, যেটার সঙ্গে আমরা মাইটোসিসের কি রিলেশন সেটা বলছি। এইরকম একটা কোষচক্র দেখতে লাগে। আমরা যদি গোটা কোষচক্রের টাইমিং ধরি, টাইমিং হলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সময় কোষচক্রে শুরু হয় যেটা দিয়ে ইন্টারফেস, সেটা হচ্ছে G1, সবচেয়ে বেশি সময় লাগে, তারপরে S, G2 এবং খুব অল্প সময় লাগে এই মাইটোসিস দশাটা। তাহলে কোন অংশটা? এই গোটাটা হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস। এর মধ্যে এই অংশটাকে বলে ক্যারিওকাইনেসিস। কেননা এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোই P ফর প্রোফেজ, M ফর মেটাফেজ, A মানে অ্যানাফেজ আর T মানে টেলোফেজ। এগুলো নিউক্লিয়াসের বিভাজন হয় এই সময়, অ্যাকচুয়ালি ক্রোমোজোমের সেপারেশন হয়, তো সেই জন্য এটাকে বলে ক্যারিওকাইনেসিস। ক্যারিও কথাটা এসছে নিউক্লিয়াস থেকে, বারংবার ক্যারিও কথাটা শুনেছো তোমরা। ক্যারি অন এই কথার মানে হচ্ছে নিউক্লিয়াস,
আর কাইনেসিস মানে হচ্ছে এখানে বিভাজন। সাইটোকাইনেসিস কথার অর্থ হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো এই গোটা দুটো ধাপ, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এই দুটো ধাপ মিলিয়ে মাইটোসিস। আমি এটাই আর একবার এক্সপ্লেন করছি ভালো করে। আমরা আবার এই কোষটায় চলে যাই, যেটা অপত্য কোষ। তাহলে আমরা অপত্য কোষটা এইখান দিয়ে শুরু করছি। এইখানে নতুন একটা কোষ তৈরি হয়েছে, এইখান থেকে শুরু করলাম। আমরা এই অংশটা এই মুহূর্তে ভাবছি না, শুধু G1 থেকে ভাবছি। অর্থাৎ G1 শুরু হচ্ছে কোন কোষটার? এই কোষটার, যে কোষটা আমি আঁকলাম। খুব কনসেপ্টটা ক্লিয়ার হলে খুব ইজি জিনিস, অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। এই কোষটা অপত্য কোষ, কোনো একটা কোষ থেকে তৈরি হয়েছে, মাতৃকোষ থেকে। আমি এর কোষচক্রটাকে বোঝাচ্ছি, এ কিভাবে নতুন দুটো কোষ তৈরি করে বোঝাবো। এই ছবিটায় কিন্তু যখন পুরো কোষচক্রটা কমপ্লিট করে এইখানে শেষে আসবো, তখন কিন্তু একটু চেঞ্জ হবে। দেখবো এইটা থেকে দুটো নতুন কোষ হয়েছে। তো আপাতত আমরা ভালো করে লক্ষ্য করি। ফর অ্যান এক্সাম্পল, আমি 8টা থেকেই শুরু করছি। ধরো সকাল 8টা বাজে, 8টার সময় এই কোষটা তৈরি হয়েছে। এটাকে অপত্য কোষ বলছি। এটা এর নিউক্লিয়াস, আর এই সাদা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। এই অবস্থায় এই কোষটার মধ্যে বিভিন্ন সিগন্যালের প্রভাবে এর মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে। কি কি পরিবর্তন আসছে? এর মধ্যে বিভিন্ন প্রোটিন তৈরির সংকেত আসার ফলে বিভিন্ন প্রোটিন তৈরি হচ্ছে। যে প্রোটিনগুলো এস দশায় যখন ডিএনএর পরিমাণ বাড়বে, এস দশায় ডিএনএর পরিমাণ বাড়ার জন্য রেপ্লিকেশান বলে একটা পদ্ধতি হয়। সেই রেপ্লিকেশান প্রসেসের জন্য যে প্রোটিনগুলো লাগে, সেই প্রোটিনগুলো এই G1 দশায় তৈরি হচ্ছে। এবং বিভিন্ন আরএনএরও তৈরি হচ্ছে, আরএনএ। তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্টলি আমি যে কাজগুলো বললাম, কি বললাম? আরএনএ ও প্রোটিন তৈরি হচ্ছে। যেগুলো এর পরের ধাপে বিভিন্ন কাজে লাগবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই কোষটার আকৃতিও বাড়ছে। এই কোষটার আকৃতি বাড়ছে অর্থাৎ কি? এই কোষটা আস্তে আস্তে যত সময় যাবে তত এর আকৃতি বাড়বে। অর্থাৎ আমি এখন যে আকৃতির ছবি এঁকেছি সকাল 8টায়, দুপুর 12টায় কিন্তু কোষটা বেড়ে গেছে। এটা 12টার সময়ের ছবি, ফরেন 12 PM। যখন রাত 8টা বাজছে, যখন রাত 8টা বাজছে তখন কোষটা অনেকটা বড় হয়ে গেছে। দেখো, এইটা ছিল অপত্য কোষটার আকৃতি সকাল 8টায়, আর এটা ধরো রাত 8টায়। তো এই যে আকৃতিটা বড় হয়ে গেছে, কোষের সাইটোপ্লাজম বেড়েছে, এর মধ্যে বিভিন্ন প্রোটিন তৈরি হয়েছে, আরএনএ তৈরি হয়ে গেছে, সব এই G1 দশায় হয়েছে। এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কোষটার এই দশায় যা যা পরিবর্তন হওয়ার কথা ছিল, খুব ইম্পর্টেন্টলি মনে করার চেষ্টা করো। সকাল 8টায় তৈরি হওয়ার পর এইখানে যে এসছে এই দশায়, এটা কিন্তু এইভাবে হেঁটে হেঁটে আসেনি। আমরা যেমন সেই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় চন্দ্রের বা সূর্যের অবস্থান দেখি, এটা কিন্তু সেই রকম আঁকিনি আমি এই কোষটাকে এখানে বুঝিয়েছি এইটাই, যে কোষটার মধ্যে পরিবর্তন হয়েছে বলেই এই জায়গায়। কোষটা কিন্তু কোনোভাবেই এইভাবে হেঁটে হেঁটে আসছে এরকম কিন্তু নয়। সময়ের সঙ্গে সঙ্গে কোষটার মধ্যে এই পরিবর্তনগুলো এসেছে। সকাল 8টায় যে কোষ তৈরি হয়েছিল, রাত 8টায় তার মধ্যে পরিবর্তন হয়েছে কি কি না, তার মধ্যে আরএনএ তৈরি হয়েছে, অনেক প্রোটিন তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ এগুলির পরের ধাপে প্রয়োজন। এবং তার সাথে 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 কি হয়েছে? কোষের আকৃতি বৃদ্ধি হয়েছে, সাইটোপ্লাজম বেড়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। এই 8টার সময় কোষটা যখন এই অবস্থায় এসছে, মানে এইখানে এসছে বলছি না, এই পরিবর্তনগুলো যখন এসে গেছে, এবার এই কোষটা এস দশায় যাবে। মানে কোষটার মধ্যে এবার এস দশায় যা যা ঘটনা ঘটার কথা সেগুলো ঘটবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি এইখানে এরকম দাগ দিয়েছি, তার একটাই কারণ,
এই কোষটার যে G1 দশায় যা যা ঘটার কথা ছিল সেগুলো যে হয়েছে কি না সেগুলো এখানে চেক হয়। মানে এখানে চেক হওয়া মানে আমরা যেমন গাড়ি হাইওয়ে দিয়ে গেলে বিভিন্ন চেকপোস্ট থাকে, তেমনই কোষের মধ্যে এই যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো যে ঠিক হয়েছে তাতে কোনো গলদ নেই বা সেটা কোনো প্রবলেম নেই বা এতে কোনো জীবাণুর কোনো সংক্রমণের ফলে হয়েছে কি না সেগুলো দুটো চেকপোস্টে প্রোটিন থাকে। একটা প্রোটিনকে বলে সাইক্লিন আর একটা প্রোটিনকে বলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট, আমি লিখে দিচ্ছি, এই দুটো প্রোটিন মিলে এরা এইখানে নজরদারি করে যে এই কোষটা আদৌ এস দশায় যাওয়ার যোগ্য কিনা। যদি বোঝে হ্যাঁ এরা এস দশায় যাওয়ার যোগ্য এই কোষটা, তখনই এরা ছাড়পত্র দেয়। তার ফলে এই কোষটা তখন এস দশার যে কার্যাবলী সেগুলো তখন তার মধ্যে ঘটে। আমি ধরে নিচ্ছি এরা সিগন্যাল দিয়েছে, কোষগুলো বারবারই প্রথম ছোট আকৃতি হয়ে যাচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে কোষটার কোনো প্রবলেম নেই বলেই এরা সিগন্যাল দিয়েছে হ্যাঁ তুমি এস দশায় যেতে পারো। তো এস দশায় কোষটা ঢুকেছে মানে আবার বলছি হেঁটে হেঁটে আসেনি, অর্থাৎ এর মধ্যে এবার এস দশার ঘটনাগুলো শুরু হবে। যদি এখানে প্রবলেম থাকতো বা কোনো ত্রুটি হতো তখন এই কোষটা আর এস দশায় প্রবেশ করতো না, তখন কোষটা G1 দশায় আটকে থাকতো না। G0 বলে একটা দশা আছে যাকে বলে বিপাকবিহীন দশা, অবিপাকীয় দশা, সেই দশায় থাকতো, অর্থাৎ কোষটার মধ্যে আর কোনো চেঞ্জ হতো না। আমাদের অনেক সময় এই যে স্পার্ম বা ওভাম এগুলোকে অনেক সময় রেখে দেওয়ার ব্যবস্থা আছে ঠান্ডায়, যেটাকে বলে ক্রায়ো প্রিজার্ভেশন। তো এইখানে ক্রায়ো প্রিজার্ভ করে রাখা যে কোষগুলো থাকে সেই কোষগুলোর মধ্যেও কিন্তু এরকম বিপাকবিহীন অবস্থা করে বা অবিপাকীয় অবস্থায় রাখা হয়, যাতে তার মধ্যে কোনো বিপাক না হয়। এইভাবে স্পার্ম এবং ওভাম শুধু নয়, বিভিন্ন উদ্ভিদের ভ্রূণকেও এইভাবে স্ট্যান্ড স্টিল করে রাখা হয় যাতে ভবিষ্যতে সেগুলোকে ব্যবহার করা যায়, মনে রাখতে হবে। তো এটাকে বলে G0 দশা। তো G0 দশায় তখন সেই সেলগুলো থাকে। তো আমি আমার এই অপত্য কোষকে ধরে নিচ্ছি G0 দশায় থাকবে না, সে এস দশাতে গেছে। তাহলে 8টার পরে, তখন 8:10 বাজে ধরো, তখন এস দশায় এলো। এস দশায় আসা মানে কি, এই সেলটার মধ্যে এস দশার যে ঘটনা, এস মানে সিনথেসিস, সেগুলো হবে। কি ঘটবে, এর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হবে। এই ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা বোঝা খুব ইজিভাবে কয়েকটা কথা বললেই বুঝতে পারা যাবে। এই কোষটা যখন আঁকছিলাম এর আমি যদি একটু এবার নিউক্লিয়াসের ভেতরটা আঁকি, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো এইভাবে ছিল, এখানে আমি দুটো ক্রোমোজোম আঁকলাম। এই ক্রোমোজোমগুলো যখন, এগুলোকে তখন ক্রোমোজোম না বলে আমরা ক্রোমাটিন জালিকা বলতাম। এই ক্রোমাটিন জালিকাগুলোই তখন, এগুলোই ক্রোমোজোম হবে। তো এস দশা যখন কমপ্লিট হবে, অর্থাৎ রেপ্লিকেশন যখন কমপ্লিট হবে, তখন এই দুটো ক্রোমোজোম কীরকম হবে বা ক্রোমাটিন কীরকম হবে, এরকম পেঁচিয়েই থাকবে। এই রকম তারের মধ্যে আর একটা করে এরকম সুতোর মতো গঠন তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা বলছি ক্রোমাটিডের মতো গঠন। অর্থাৎ এটা আমি একটু বড় করে আঁকছি, এই একটু অন্য জায়গায়। অর্থাৎ প্রথমে এরকম একটা জালিকা আছে, এরকম একটা ক্রোমাটিন জালিকা ছিল এইখানে। এস দশা হওয়ার পর এই ক্রোমাটিন জালিকাগুলোর এরকম আর একটা তৈরি হবে। অর্থাৎ প্রথমের এই যে ক্রোমাটিন একটা ছিল, যখন সুতো সিঙ্গেল ছিল তখন তাতে যে ডিএনএর পরিমাণ ছিল, যখন এটা এরকম আর একটা ক্রোমাটিন জালিকা তৈরি হলো ওর সঙ্গে, তাহলে ডিএনএর পরিমাণ ডবল হয়ে গেল। তাহলে এস দশা অ্যাকচুয়ালি
ডিএনএর পরিমাণ ডবল হয়ে যায়। তাহলে কিভাবে ডবল হয়ে যায় বোঝা গেল। তাহলে যতগুলো এরকম ক্রোমাটিন জালিকা আছে যারা পরে ক্রোমোজোমে রূপান্তর হবে, প্রত্যেকটা ক্রোমাটিন জালিকারই এর মধ্যে রেপ্লিকেশানের ফলে, ডিএনএর রেপ্লিকেশানের ফলে, কিসের রেপ্লিকেশান হয়? ডিএনএর রেপ্লিকেশান হয়। রেপ্লিকেশান মানে জাস্ট আর একটা কপি হয়। তাহলে ডিএনএর রেপ্লিকেশানের ফলে এই ক্রোমোজোম বা এই ক্রোমাটিন জালিকার আর একটা করে ক্রোমাটিন জালিকা ওর সঙ্গে অ্যাডস হবে, যেহেতু ডিএনএর পরিমাণ ডবল হয়েছে। এই অবস্থাটাই তৈরি হয়ে যায় এবং আমরা এটা ধরে নিতে পারি এই গঠনটা থেকেই আস্তে আস্তে পরে ক্রোমোজোম গঠন আসবে। এখন এরকম সুতোর মতো আছে, পরে এরা প্রোফেজ দশায় ক্রোমোজোম পুরোপুরি গঠন পাবে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তো এরপরে এস দশায় যখন ডিএনএর পরিমাণ ডবল হলো রেপ্লিকেশানের ফলে, আলটিমেটলি তারপরে এখানেও আবার সেই এখানেও চেক পয়েন্ট থাকে। এখানের চেক পয়েন্ট কে বলে এস চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট যদি দেখে যে এস দশায় যা ঘটার তা ঠিকঠাক ঘটেছে, তাহলে তারা একে সিগন্যাল দেয় যে ঠিক আছে তুমি জি টু দশায় এসো। তো জি টু দশায় এলো, ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি, রাত 12টার সময়। রাত 12টার সময় জি টু দশায় এসে কী হয়, কোষের মধ্যে যা যা অঙ্গাণু তৈরি হয়েছিল বা ছিল সেগুলো সব, আর বাকি যা যা অঙ্গাণু আছে সব পরিমাণে ডবল হয়ে যায়, সব পরিমাণে ডবল হয়ে যায়। অর্থাৎ এই কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু ছিল সমস্ত অঙ্গাণু ডবল হয়ে যায়। মানে আমি শুরুর সময় যদি এর মধ্যে মাইটোকন্ড্রিয়া 2টো থাকে, আলটিমেটলি এখানে মাইটোকন্ড্রিয়া 4টে হয়ে গেছে। এখানে যদি গলগি বডি 2টো থাকে, একটা থাকে, এখানে 2টো হয়ে গেছে। এবার সমস্ত অঙ্গাণু সব ডবল হয়ে যায়। এই সমস্ত কিছু ঘটনা ঘটার পর দেখা গেল বাজে তখন পরের দিন ভোর 6টা। সেই সময়ে এই কোষটার মধ্যে এই প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চলবে। এখানে আবার চেক পয়েন্ট থাকবে। সেই চেক পয়েন্ট এখানে G2 to M, সেই চেক পয়েন্ট যদি দেখে যে না সব ঠিক আছে, কোষের মধ্যে কোনো ত্রুটি নেই, অঙ্গাণুগুলো সব ঠিক আছে, ডিএনএর পরিমাণ ডবল স্বাভাবিকভাবে হয়েছে, সব কোষের মধ্যে সমস্ত অঙ্গাণু ঠিকঠাক কাজ করছে, তখন এই চেক পয়েন্ট বলবে হ্যাঁ ঠিক আছে তুমি এবার মাইটোসিস প্রসেস শুরু করতে পারো। মাইটোসিসের মধ্যে প্রথম ধাপ শুরু হবে ক্যারিওকাইনেসিসের প্রফেজ, তারপরে হবে মেটাফেজ, তারপর হবে অ্যানাফেজ, তারপর টেলোফেজ এবং সবশেষ হবে সাইটোকাইনেসিস। হওয়ার পর আলটিমেটলি এই কোষটা বিভাজিত হয়ে এই দুটো অপত্য কোষ তৈরি করবে। যে দুটো অপত্য কোষ, এই দুটো হলো তখন অপত্য কোষ। অপত্য মানে ডটার সেল বলা হয়। তাহলে এদের মাতৃকোষ কোনটা? এইটা। তাহলে এইটা হলো এদের মাতৃকোষ, বা বাংলায় বলে, আর একটা বাংলা হচ্ছে জনিত্রী কোষ। এই জনিত্রী কোষ থেকে তাহলে এই কোষ দুটো তৈরি হলো। এই কোষটার আর তখন অস্তিত্ব রইল না, এই দুটো তৈরি হয়ে গেল। এই দুটোকে তখন আমরা বলছি অপত্য কোষ। এরা আবার এই সেম কোষ চক্র করে যখন সিগন্যাল আসবে, তারা আবার তখন নতুন কোষ তৈরি করবে। আমরা এই হচ্ছে কোষ চক্র, এইভাবেই সমস্ত কোষের লাইফ চলে। আর এই যে ধাপটা, অর্থাৎ ক্যারিওকাইনেসিসে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস, এইটার পরে আমরা ডিসকাস করব। আশা করি কোষ চক্রের ব্যাপারটা বোঝা গেছে। অপত্য কোষ, তার মধ্যে এই চেঞ্জ আসে, এই পুরো ধাপ G1, S, G2, এই তিনটেকে একত্রে বলে ইন্টারফেজ। কারণ এই ইন্টারফেজ ব্যাপারটা মিওসিস প্রক্রিয়াতেও আছে। এই G1, S, G2 এই তিনটেকে একত্রে বলছে ইন্টারফেজ। আর এই প্রসেসটা হচ্ছে তারপরে চলছে মেটাফেজ, এই মাইটোসিসের দশা। আর এই গোটা ঘটনাটাই হচ্ছে কোষচক্র। এইখানে শুরু, আবার এই কমপ্লিট হয়ে যখন এই জায়গায় এলো সাইটোকাইনেসিসে, তখন এই নতুন দুটো কোষ তৈরি করলো। এর আর অস্তিত্ব নেই। এরা এবার নতুন করে আবার বিভাজন করতে পারে, এরা আবার বিভাজন করে আবার দুটো দুটো করতে পারে, এও দুটো করতে পারে, তাহলে 4টে কোষ তৈরি হবে। এই হলো গোটা সামগ্রিক পদ্ধতিটা।